হ্যালো বন্ধুরা, আমি সুব্রত স্যার। আজ আমি নিয়ে এসেছি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর প্রশ্ন উত্তরগুলো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই শুরু থেকে ভালো করে ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও ভালো ভালো ভিডিও দ্রুত নোটিফিকেশনে পেয়ে যাওয়ার জন্য। তো প্রশ্নের শুরুতেই আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে? তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল তার 4টে অপশান আছে। এখানে তৃতীয় অপশানটি সঠিক উত্তর, প্রথম দিন। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক কে? উত্তর হলো নবারুণ ভট্টাচার্য। তৃতীয় প্রশ্ন, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি হলো পত্রপুট। পরের প্রশ্ন, বাবু কুইল ডাইভার্স কথাটি বলতেন লর্ড কার্জন। 5 নম্বর প্রশ্ন, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়। এখানে দিন ও রাত্রি এই কাব্যটি শঙ্খ ঘোষের লেখা নয়, বাকি সব কাব্যগুলোই শঙ্খ ঘোষের লেখা। 2-1 দাগের প্রশ্ন, কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? উত্তর কি? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন যখন শুনল তার নতুন মেসো অর্থাৎ যার সঙ্গে তার ছোট মাসির কদিন আগে দেদার ঘটাপটা করে বিয়ে হলো তিনি একজন লেখক যার লেখা অনেক বই ছাপা হয়েছে, তখন তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। 2-2 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রা ভ্যাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। 2-3 প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন? দেখো বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু ভুল আছে। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কারোর লেখা জ্যামিতি পড়েছে বলে উল্লেখ নেই। এটি বাংলা ভাষায় বিজ্ঞান বলে একটা প্রবন্ধ, যেটা তোমরা পরে পড়বে, সেখানে আছে। তো সেই অনুসারে উত্তরটা কি হবে? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন। 2-4 প্রশ্ন, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় জানিয়েছেন যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো তখন অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষিত হয়েছিল। অর্থাৎ দিনের অন্তিমকাল ঘোষিত হলো অশুভ ধ্বনিতে। 2-5 নম্বর কোশ্চেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? উত্তর, আধুনিক কবি শঙ্খ ঘোষ তার আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় হিংসার উন্মত্ততা কিভাবে মানুষের জীবন দুঃসহ করে তুলেছে তা উল্লেখ করেছেন। হিমানি অর্থাৎ বরফ যেমন পাহাড়ি পথকে দুর্গম করে তোলে, তেমনি হিংসা সভ্যতার গতিপথকে দুর্গম করে তোলে। এটাই কবি বলতে চেয়েছেন। এরপর 3-এর প্রশ্ন, 3-এর প্রথম প্রশ্ন, ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে? দেখি উত্তর কি আছে। আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন গল্পের প্রধান চরিত্র তপনের নতুন লেখক মেসো। দ্বিতীয় পাঠ, অর্থাৎ কেন তার এমন মনে হয়েছে। তপন তার নতুন লেখক মেসোকে দেখে উপলব্ধি করে সাধারণ মানুষই গল্প লিখতে পারে, তাই তার লেখক হতে কোনো বাধা নেই। নতুন লেখক মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে একদিন দুপুরে সবাই যখন ঘুমিয়ে নিথর তখন 3তলার সিঁড়িতে বসে একাশনে আস্ত একটা গল্প লিখে ফেলে তপন। সেই গল্প মাসির মাধ্যমে গিয়ে পৌঁছায় মেসোর হাতে। তপন প্রথমে একটু আপত্তি করলেও মনে মনে এই ভেবে খুশি হয় তার গল্পের প্রকৃত মূল্য তার লেখক মেসোই বুঝবে, কারণ রত্নের মূল্য জহুরির কাছে। তপনের মেসো গল্পটি পড়ে তপনের প্রশংসা করে প্রশ্নোদ্ধৃত কথাটি বলেন, কারণ তপনের লেখার মধ্যে মৌলিকতার ছাপ আছে। সে তার বয়সী অন্যান্য ছেলেমেয়েদের মতো খুন, জখম, অ্যাক্সিডেন্ট,
না খেতে পেয়ে মরা, রাজা রানীর গল্প, এসব নিয়ে গল্প লেখেনি। সে লিখেছে তার স্কুলের ভর্তি হওয়ার অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে। অর্থাৎ তপন তার লেখায় মৌলিকতার পরিচয় দিয়েছে, তাই বক্তার এমন মনে হয়েছে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? উত্তর, পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতায় প্রশ্নোদ্ধৃত অংশে কবির জন্য অপেক্ষারতা কবির প্রিয় নারীটির কথা বলা হয়েছে। পরের পাঠ, কবি দেশ ও জাতির প্রয়োজনেই যুদ্ধে যাত্রা করেছেন তার প্রিয় নারীকে দরজায় দাঁড় করিয়ে। কবির গৃহত্যাগের পর জীব জগতে অর্থাৎ সমাজ জীবনে স্বাভাবিকভাবে সবই ঘটতে থাকে। বক্তার পদচিহ্ন বৃষ্টিতে ধুয়ে যায়, তার চলাচলে রাস্তায় ঘাস জন্মায়, সপ্তাহ থেকে বছর পেরিয়ে যায়, অথচ তিনি আর ফিরে এলেন না, যা একজন অপেক্ষারতা মানুষের কাছে অসহনীয়। প্রিয়জনকে হারিয়ে অতিক্রান্ত বছরগুলো অপেক্ষারতা নারীটির কাছে ক্রমেই ভারী বলে অনুভূত হতে থাকলো। মনে হলো তা যেন পাথরের মতো তার মাথার উপর পরপর নেমে এসেছে। অর্থাৎ কবির লৌকিক উপস্থিতির অভাবে তার প্রেয়সী প্রগাঢ় বিষণ্ণতায় পাথরের মতো সমূহ বছরের গুরুভার মাথায় করে দিন যাপন করে। 3 দাগে 3 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উত্তর, যুগ যন্ত্রণার কবি শঙ্খ ঘোষ তার আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় এক অবক্ষয়িত সমাজ ব্যবস্থার চিত্র তুলে ধরেছেন। প্যারা চেঞ্জ করে, আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত হয় বিত্তবান ও ক্ষমতাবান মানুষদের দ্বারা। সমাজের অধিকাংশ সাধারণ মানুষ থেকে যায় সব দিক থেকেই উপেক্ষিত। প্রথাগত ইতিহাসে এদের কোনো স্থান থাকে না। যে ইতিহাস সকলের সামনে উন্মোচিত হয় তা বিকৃত ইতিহাস। ক্ষমতাবানদের দ্বারাই তা বিকৃত হয়। সাধারণ মানুষ সেখানে সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত হয়ে দিন কাটায়। তারা নিজেদের মতো করে সব কিছু দেখতে পায় না কিংবা নিজেদের কথা বলতে পারে না। ক্ষমতাশালীদের অনুগ্রহের উপর নির্ভর করে তাদের জীবন কাটাতে হয়। এরা খ্যাতিহীন প্রচারের আলো থেকে অনেক দূরে থাকে। সারা জীবন ভিখারির মতো অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় এই সাধারণ মানুষদের। তাই কবি সাধারণ বঞ্চিত মানুষ সম্পর্কে এমন মন্তব্য করেছেন। পরের প্রশ্ন 3-4, উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লেখিত হয়েছে? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় পৃথিবী সৃষ্টির আদি লগ্নে অর্থাৎ উদ্ভ্রান্ত আদিম যুগের আফ্রিকার চিত্র তুলে ধরেছেন। প্যারা চেঞ্জ করে, পৃথিবী সৃষ্টির আদি পর্বে স্রষ্টা অর্থাৎ ঈশ্বর যখন নিজের প্রতি অসন্তোষে তার নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করছিলেন, তখন রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে বেঁধে ফেলে বনস্পতির নিবিড় পাহারায়। সৃষ্টির শুরু থেকে আফ্রিকা ছিল আদিম অরণ্যে ঘেরা। কৃপণ আলোর অন্তপুরে থাকা আফ্রিকা গড়ে উঠেছিল দুর্গমের রহস্য আর দুর্বোধ সংকেত নিয়ে। সেই সময় প্রকৃতি তাকে দিয়েছিল জাদু মন্ত্র। কবির কথায় বিভীষিকাই যেন হয়ে উঠেছিল এই আফ্রিকার মহিমা, যা দিয়ে সে আসলে নিজের যাবতীয় ভয়কে পরাজিত করতে চাইছিল। 3-5 নম্বর প্রশ্ন, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। প্রশ্ন, সেই অফিসের চিত্র লেখক কিভাবে উপস্থাপিত করেছেন? উত্তর, প্রাবন্ধিক নিখিল সরকার ওরফে শ্রীপান্ত তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে জানিয়েছেন তিনি যেখানে কাজ করতেন সেটি লেখালেখির অফিস। সবাই সেখানে লেখার কাজ করে থাকেন। কালি কলম মন লেখে 3 জন, একথা বলা হলেও লেখকের কর্মক্ষেত্রে তিনি কলম খুঁজে পেতেন না। একমাত্র তিনি ছাড়া আর কেউ কলম ব্যবহার করতেন না। সকলের সামনে ছিল চৌকো আয়নার মতো একটা কাঁচের পর্দা, তার নিচে একটা কিবোর্ড। সেই কিবোর্ডের প্রত্যেকটি বোতামে ছাপা আছে একটি হরফ। অফিসে সকলে তার সাহায্যে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে সেই পর্দার দিকে তাকাচ্ছেন, যা লেখা হয়েছে তা সেই পর্দায় দেখা যাচ্ছে। ফলে কলম তাদের কাছে অপ্রয়োজনীয়। প্যারা চেঞ্জ করে, কম্পিউটারের ব্যবহার সেখানে এতটাই বেশি যে কোনোদিন লেখক কলম না নিয়ে অফিসে গেলে একটা কলম জোগাড় করতে হিমশিম খেতেন। অর্থাৎ সেখানে সবাই লেখক হলেও কলম থাকতো না কারো কাছে, যা লেখককে মনে করিয়ে দেয় কালি নেই কলম নেই বলে আমি মুন্সি প্রবাদটি। আর লেখকরাও যেন কালগুণে তাই হয়ে উঠেছেন। 4 দাগের প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ইনভার্ট কমা ক্লোজ, কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অনুসারে বুঝিয়ে দাও। প্রথম পার্টের উত্তর,
আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে অলৌকিক ঘটনা বলতে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়ে ছাপার অক্ষরে হাজার হাজার ছেলের হাতে ঘোড়াকে বোঝানো হয়েছে। দ্বিতীয় পার্টের উত্তর, সন্ধ্যাতারা পত্রিকাতে তপনের লেখা গল্প ছাপা হওয়াটা তার কাছে ছিল অলৌকিক ঘটনার সমতুল্য। তপনের লেখা গল্প প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় দেখে তপনের বাড়িতে শোরগোল পড়ে যায়। সকলেই তপনের লেখার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। তখন মেসোমশাই সবার সামনে বলে ফেলেন গল্পটা অল্প একটু কারেকশন করতে হয়েছে, কারণ তপনের লেখায় পরিপক্কতার অভাব রয়েছে। প্যারা চেঞ্জ করে, মেসোর মুখে কারেকশনের কথা শুনে বাড়ির সকলেই বুঝে নেয় যে ছোট মেসোর কারেকশন ও সুপারিশ ছাড়া তপনের লেখা গল্প পত্রিকাতে স্থান পেত না। তার বাবা ও মেজো কাকা তাকে উৎসাহ দেওয়ার পরিবর্তে নতুন মেসোর মহত্বের কথা বারবার উত্থাপন করতে থাকে। তপন মায়ের অনুরোধে নিজের লেখা গল্প পড়তে গিয়ে তপন দেখে ছোট মেসো গল্পটি কারেকশনের নামে আগাগোড়াই বদলে দিয়েছে। অন্যরা বুঝতে না পারলেও নিজের লেখার এমন পরিণতি দেখে তপনের চোখ জলে ভরে ওঠে এবং তপনের সবচেয়ে সুখের দিনটি এক মুহূর্তে সবচেয়ে দুঃখের দিনে পরিণত হয়। আর সেই দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে কখনো গল্প ছাপতে দিলে সে নিজে গিয়ে দেবে, তাতে তার গল্প ছাপা হয় হবে, না হয় না হবে। 4-এর 2-এর দাগের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আর এই কবিতায় এই আয় আরো বেঁধে বেঁধে থাকি এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? প্রথম পাঠের উত্তর, কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি তার জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের পাঠ, কবি শঙ্খ ঘোষ তার আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় অবক্ষয়িত সামাজিক অবস্থার নগ্ন রূপ ব্যক্ত করেছেন। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক শোষণে সাধারণ মানুষ বিপন্ন, তাদের চলার পথ রুদ্ধ, চারিদিকে মৃত্যুর নিয়ত আনাগোনা। যে শিশুদের মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবে রূপ পাবে, সেই শিশুদের সব তাদের চারিপাশে ছড়ানো। নিজেদের শিশুদের এভাবে মরতে দেখে মনে সংশয় জাগে, এ মুহূর্তে মরে যাব নাকি? এভাবে উপায়হীন মানুষ বিপন্ন, রুদ্ধ, এই সংকটের মোকাবিলা করার জন্য কবি আরো বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন। কবি লক্ষ্য করেছেন এই সমস্ত বিপন্ন মানুষ আত্মবিশ্বাসের অভাবে ভোগে, কারণ তাদের কোনো ইতিহাস নেই, কিংবা যে ইতিহাস রয়েছে তাতে প্রকৃত সত্যকে ঢেকে রাখা হয়েছে। রিক্ত এই মানুষকে অন্যের দরজায় ভিখারির মতো ঘুরতে হয়। এই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক শোষণের মধ্যেও যে কয়জন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, কবি তাদের আহ্বান জানিয়েছেন। প্রথম স্তবকের আহ্বানের চেয়েও জোরালোভাবে পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন কবি। কারণ কবি আশা করেন সামাজিক প্রতিকূলতায় একতাবদ্ধভাবেই নিজেদেরকে বিপদমুক্ত করা সম্ভব হবে, তাই কবির এমন আহ্বান ধ্বনিত হয়েছে। 4-এর 3-এর দাগের প্রশ্ন, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসারে আলোচনা করো। উত্তর, মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় দস্যু বলতে সাম্রাজ্য লিপ্সু তথাকথিত সভ্য ইউরোপীয়দের বুঝিয়েছেন। প্যারা চেঞ্জ করে, রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় আফ্রিকার উপর সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচার ও শোষণ বঞ্চনার কদর্য কাহিনী তুলে ধরেছেন। ভৌগোলিকভাবে দুর্গম আফ্রিকা বহুদিন তথা কথিত সভ্য ইউরোপীয় শক্তিগুলির নজরের বাইরে ছিল, কিন্তু 19 শতকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি আফ্রিকায় উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতায় লিপ্ত হয়। ফলে প্রায় পুরো আফ্রিকাই ইউরোপের কোনো না কোনো দেশের উপনিবেশে পরিণত হয়। এইসব তথাকথিত সভ্য রাষ্ট্রীয় শক্তি আফ্রিকার মানুষের উপর নির্মম অত্যাচার চালায়, আফ্রিকার স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে, আর তা করতে গিয়ে নগ্ন করে আপন নির্লজ্জ অমানুষতা। আফ্রিকার মানুষের স্বাধীনতা হরণ করে লোহার হাতকড়িতে বেঁধে পরিণত করে ক্রীতদাসে। তাদের এই নির্লজ্জ বর্বরতার ক্ষতবিক্ষত হয়ে যায় আফ্রিকার মানুষ। তাদের রক্ত ও চোখের জলে কর্দমাক্ত হয়ে ওঠে ধূলিমলিন আফ্রিকার অরণ্যপথ। আর সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কদের কাঁটামারা জুতোর নিচে বীভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে যায় আফ্রিকার অপমানিত ইতিহাসে। জন্ম নিল ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালিকলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো। 4-এর দাগের প্রশ্ন। উত্তর, প্রাবন্ধিক শ্রীপান্ত তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত উল্লেখ করেছেন। এই ফাউন্টেন পেনের আদিতে নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান এই রিজার্ভার পেনকে উন্নত করে ফাউন্টেন পেন তৈরি করেন।
লুইস অ্যাটসন ওয়াটারম্যান ছিলেন একজন বড় ব্যবসায়ী। ব্যবসার কাজে তাকে দোয়াত কলম নিয়ে কাজে বেরোতে হতো। একবার এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়ে ঘটল এক বিপত্তি। দলিল কিছুটা লেখার পর দোয়াত উপুড় হয়ে পড়ে গেল কাগজে। তিনি চুক্তি অসম্পূর্ণ রেখে কালির সন্ধানে বেরিয়ে পড়লেন। কালি জোগাড় করে ফিরে এসে দেখেন ইতিমধ্যে আরও একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সম্পন্ন করে চুক্তি পাকা করে ফেলেছেন। বিমর্ষ ওয়াটারম্যান প্রতিজ্ঞাবদ্ধ হলেন এই সমস্যা সমাধান করবেন। সঙ্গে কালির দোয়াত নিয়ে ঘুরতে হবে না, বা দোয়াত উপুড় না হয় এমন একটি ব্যবস্থা করতে তিনি সংকল্পবদ্ধ হন। তার চিন্তা ফলপ্রসূ হয়েছিল। রিজার্ভার পেনের অনেক উন্নতি সাধন করে তিনি জন্ম দিয়েছিলেন ফাউন্টেন পেনের। এভাবেই অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন ওয়াটারম্যান। 4-এর 5-এর দাগের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণতি ঘটল? কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। পরের পাঠ, কবির চলে যাওয়া দীর্ঘ প্রতীক্ষা যখন কবির প্রিয় নারীটির কাছে একটার পর একটা পাথর নেমে আসার মতো ভারাক্রান্ত মনে হয়, তখনই সমগ্র সমতলে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ চলে আসে। সে যুদ্ধের ধ্বংসলীলায় রেহাই পায় না শিশুরাও। ধ্বংস হয়ে যায় মানুষের বসতি, আগুন লেগে যায় সমগ্র সমতলে। যেসব দেবতারা মন্দিরে ধ্যান মগ্ন ছিল হাজার বছর ধরে, তারা উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। অর্থাৎ মানুষের বিশ্বাসে ফাটল ধরে, কারণ তারা নতুন কোনো স্বপ্ন দেখতে পারল না। কবির ফেলে আসা প্রিয় বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি যাবতীয় স্মৃতি যুদ্ধের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা যেন ধ্বংসের প্রতীক হয়ে উঁকি দেয়। আর রক্তের কালো দাগ হলো সেই হত্যালীলা ও ধ্বংসস্তূপের প্রমাণস্বরূপ। এভাবেই যুদ্ধ আসে সর্বগ্রাসী চরিত্র নিয়ে। এবার ব্যাকরণের প্রশ্ন, এখান থেকেও সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলেছে। প্রথম প্রশ্ন, অনুসর্গ হলো এক প্রকার অব্যয় পদ। দ্বিতীয় প্রশ্ন, বিভক্তি কখনোই লুপ্ত হয় না সম্বন্ধ পদে। তৃতীয় প্রশ্ন, নির্দেশকের একটি উদাহরণ হলো গুলি। এবার 6-এর দাগে আছে বঙ্গানুবাদ। আমি ইংরেজিটা বলছি না, প্রত্যেকের কাছেই প্রশ্ন আছে, আমি বাংলা উত্তরটাই শুধু বলে দিচ্ছি। গৃহই প্রথম বিদ্যালয়, যেখানে একটি শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। সে দেখে শুনে বাড়িতেই শিখতে আরম্ভ করে। বাড়িতেই তার চরিত্র গঠন হয়। একটি ভালো বাড়িতেই সৎ এবং সুস্থ মানুষ তৈরি হয়। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই করে কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমি তার উত্তর দিয়ে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার করার চেষ্টা করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।